টাইম ট্রাভেল কথাটি বলতেই চোখের সামনে ভেসে ওঠে একটি বিশাল মেশিন। কিন্তু বাস্তবে কি টাইম ট্রাভেল সম্ভব? 1915 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব, কিন্তু তা আপেক্ষিকভাবে। কোনো ব্যক্তি যদি আলোর গতির কাছাকাছি গতি অর্জন করতে পারে তাহলে তার সাপেক্ষে সময় হয়ে যাবে স্থির। বিজ্ঞানী আইজ্যাক নিউটন বহু বছর আগেই বলে গেছেন, সময় হচ্ছে পরম, অর্থাৎ মহাবিশ্ব এবং সৌরজগতের যে কোনো স্থানে সময় প্রবাহের হার একই। কিন্তু সেই তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করে দেয় বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব। আমরা যদি টাইম ভার্সেস স্পেসের একটি গ্রাফের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে টাইম নট স্পেস দুটির যে কোনো একটি পার হচ্ছে। অর্থাৎ ধরুন একটি বস্তু স্থির, ওই স্থির বস্তুর সাপেক্ষে সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই স্থির বস্তুর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। কিংবা আপনি বসে আছেন, সেখানে আপনার কোনো পরিবর্তন না ঘটলেও সময় তার নিজের মতো চলছে। এখানে আপনার সাপেক্ষে সময় পার হচ্ছে। এই গ্রাফটিতে রেখাটি টাইম বরাবর উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ সময় পার হচ্ছে কিন্তু স্পেস পার হচ্ছে না। এটি একটি স্থির বস্তুর টাইম ভার্সেস স্পেসের গ্রাফ। কোনো ব্যক্তি যদি লাইট স্পিডে ট্রাভেল করে তাহলে তার মেন্টাল এবং ফিজিক্যাল উভয় পরিবর্তন আসবে। বায়োলজিক্যালভাবে দেখা যায় কোনো ব্যক্তি যদি ঊর্ধ্বগতিতে ভ্রমণ করে তাহলে তার হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বাস প্রশ্বাস, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য কার্যকলাপ ধীর গতিসম্পন্ন হতে পারে। আরও জানা যায় যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং পৃথিবীর প্রবাহিত হওয়ার সময়ের হার এক নয়। এখন পর্যন্ত লাইট স্পিডে ভ্রমণ করা সম্ভব হয়নি। ধরুন টিনা এবং রিনা দুই বোন। তাদের দুজনের মধ্যে টিনা পৃথিবীতে থাকবে এবং রিনা ভবিষ্যতে ভ্রমণের উদ্দেশ্যে ব্ল্যাক হোলের বা ইভেন্ট হরাইজনের কাছাকাছি একটি জায়গায় অবস্থান করবে, যেখানে সময় ধীরগতি সম্পন্ন। আবার ধরুন টিনা এবং রিনা দুজনেই যমজ বোন, তাদের দুইজনের বয়সই 10 বছর। এখন রিনা পৃথিবী থেকে মহাকাশযানে করে ইভেন্ট হরাইজন থেকে কিছুটা কাছাকাছি একটি স্পেসের উদ্দেশ্যে রওনা হবে। আমরা হয়তো অনেকেই ব্ল্যাক হোল কিংবা কৃষ্ণ গহ্বরের কথা জানি। সৌরজগতে অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের অস্তিত্ব প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুতেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও, যেমন আলো। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে থাকে যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এর থেকে কোনো কিছুই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়। অতি বৃহৎ উপবৃত্তাকার ছায়াপথ মেসিয়ে 87 এর কেন্দ্রে অবস্থিত এবং আকাশগঙ্গার সর্ববৃহৎ তারা ইউআই স্কুটি এর তুলনায় প্রায় 2030 গুণ বেশি। অতি ভারী ব্ল্যাক হোলটির ভর সূর্য থেকে 700 কোটি গুণ বেশি। 10 এপ্রিল 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা প্রকাশিত হয় ছবিতে প্রথম দেখা যায় কৃষ্ণ গহ্বরটি অর্ধচন্দ্রাকার নিঃসরণ বলয় এবং কেন্দ্রীয় ছায়া দেখা যাচ্ছে, যা এর ঘটনা দিগন্তের যথাক্রমে ফোটন বলয় এবং বন্দি ফোটন বিশিষ্ট অঞ্চলের মহাকর্ষীয়ভাবে বিবর্ধিত দৃশ্য। ব্ল্যাক হোলের ঘূর্ণনের ফলে এই অর্ধচন্দ্রের মতো আকারের সৃষ্টি হয় এবং এর কেন্দ্রীয় ছায়ার ব্যাস দিগন্তের 2.6 গুণ। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। এর গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। এটা তৈরি হয় খুব বেশি পরিমাণ ঘনত্ব বিশিষ্ট ভর থেকে। কোনো অল্প স্থানে খুব বেশি পরিমাণ ভর একত্র করা হলে তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। আমরা মহাবিশ্বকে একটি সমতল পৃষ্ঠ হিসেবে যদি কল্পনা করি,
মহাবিশ্বকে চিন্তা করা হোক একটি কাপড়ের টুকরো হিসেবে, এবং তারপর যদি ওই কাপড়ের টুকরোর উপর অল্প স্থানে কোনো অতি ভর বিশিষ্ট বস্তু রাখা হয়, দেখা যাবে যেই সব স্থানে ভারী বস্তু রয়েছে সেই সব স্থানের কাপড় একটু নিচু হয়ে গিয়েছে। এই একই ব্যাপারটি ঘটে মহাবিশ্বের ক্ষেত্রে। যেসব স্থানে ভর অতি চিন্তনীয় পরিমাণ বেশি, সেই সব স্থানে গর্ত হয়ে আছে। এই অসামান্য ভর এক কুণ্ডলীর হয়ে স্থানকাল বক্রতার সৃষ্টি করে। ব্ল্যাক হোল শুদ্ধতম অর্থে মহাকর্ষীয় ক্ষেত্রের বিশাল উত্তেজনা। এটি যে ভর বহন করে তা ক্ষেত্র নিজেই বহন করে। এটি সকল ভর একটি কোণায় কেন্দ্রীভূত। ব্ল্যাক হোল অন্য কোনো ক্ষেত্রের উত্তেজনা থেকে আলাদা করে না, যাকে আমরা একটি কোণা হিসেবে বলি। ব্ল্যাক হোলের এই অতিমাত্রার গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে ধারণা করা হয় সেখানে সময় স্থির। কিন্তু আমরা তো জানি কোনো ব্যক্তি যদি ভবিষ্যৎ ভ্রমণে আপেক্ষিকভাবে ব্ল্যাক হোলের ভিতরে অবস্থান করে তাহলে সেটি কোনোভাবেই সম্ভব না, কারণ ব্ল্যাক হোলের ভিতর কোনো বস্তু একবার ঢুকলে সেটি আর ফিরে আসতে পারে না। এমনকি ব্ল্যাক হোলের ভিতরে কোনো মানুষ জীবিত থাকাও দূরের কথা। তাই ইভেন্ট হরাইজন থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো স্পেসে যদি কোনো ব্যক্তি 1 বছর অবস্থান করে, সেক্ষেত্রে তার সময় ধীর গতি সম্পন্ন হবে। অর্থাৎ 1 বছর সে তার সাপেক্ষে অনেক ধীরে যাবে, কিন্তু এদিকে 1 বছরের জায়গায় পৃথিবীতে দেখা যাবে হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। এই বিষয়টি যদি রিনার ক্ষেত্রে চিন্তা করা হয়, রিনা যদি ব্ল্যাক হোলে না গিয়ে ইভেন্ট হরাইজনের কাছাকাছি একটি স্পেসে অবস্থান করে 1 বছর, ঠিক 1 বছর পর পৃথিবীতে ফিরে এসে দেখবে তার বোন তার চেয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার বয়স শুধু 1 বছরই বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সে মাত্র 1 বছর সময়ে হাজার হাজার বছর পরের পৃথিবীকে দেখতে পাচ্ছে। এটি বলা যায় আপেক্ষিকভাবে টাইম ট্রাভেল। এর আগেই বলা হয়েছিল সময় যদি ধীরগতি সম্পন্ন হয়, মানুষের শরীরের সকল প্রক্রিয়া ধীরগতি সম্পন্ন হবে। কিন্তু সেখানে রিনা বুঝতে পারবে না যে তার সময় ধীরগতি সম্পন্ন। যেহেতু এটা আপেক্ষিকভাবে, তাই তার কাছে তুলনা করার মতো কোনো কিছু দরকার যেটা স্বাভাবিক সময় পার হচ্ছে, কিন্তু তার সাপেক্ষে সব কিছুই ধীরগতি সম্পন্ন। তাই তার কাছে তুলনা করার কিছু নেই, তার কাছে সব স্বাভাবিক মনে হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্ল্যাক হোলে আমি যদি একটি ঘড়ি নিয়ে যাই, ঘড়ির কাঁটা তো নির্দিষ্ট বিট পরপরই ঘুরবে। ঘড়ির কাঁটা তো আর চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ঘুরবে না। কথাটি সত্য, ঘড়ির কাঁটা চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ঘুরবে। ঘড়িতে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক লাগানো থাকে যা তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ঘুরে। ঘড়ি যদি তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে না চলতো, তাহলে এতদিনে পৃথিবীর সকল ঘড়ি নষ্ট হয়ে যেত।